নমস্কার, আমি গৌরব। তোমরা দেখছো গৌরব কর্মকার ক্লাসেস। আজকে আমি পড়াবো ক্লাস 5 এর পাতাবাহারের ছেলেবেলা। ছেলেবেলা কার লেখা? রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিজের ছেলেবেলার কথা বিবরণ দিয়েছেন। তারই এক ঝলক আমরা এখানে দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বিশ্বকবি বা কবিগুরু, ঠিক আছে? উনি ভারতবর্ষ তথা পৃথিবীর অন্যতম সেরা একজন লেখক, কবি, ঠিক আছে? আমরা শুরু করছি। দেখো, ছেলেবেলা কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি চলে যাচ্ছি গল্পে। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। আমার বলতে উনি নিজের কথা বলছেন। উনি নিজের ছেলেবেলার স্মৃতি আওড়াচ্ছেন, ঠিক আছে? অর্থাৎ স্মৃতি রোমন্থন করছেন নিজের ছেলেবেলার কথা। উনি বলছেন উনার জীবনে বাইরের যে খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। অর্থাৎ বাইরে বাড়ির যে উঁচু ছাদটা ছিল, কংক্রিটের ছাদ কিংবা সেই আমলে কড়ি বর্গার ছাদ, যেটা চুন সুরকির ছাদ বলি না আমরা। আগেকার দিনে উত্তর কলকাতায় কিছু বাড়িতে এখনো দেখা যায়, পুরনো বাড়িতে, উত্তরবঙ্গের মধ্যে মালদহে বা কুচবিহারে কিছু পুরনো দিনের বাড়িতে আমরা আজও দেখতে পাই কড়ি বর্গার ছাদ কিংবা চুন সুরকির ছাদ। সেই ছাদের কথা এখানে বলছেন। সেই ছাদটা কি ছিল? উনার প্রধান ছুটির দেশ। অর্থাৎ ছুটির দেশ মানে ছুটির ঠিকানা। ছুটির দিনে তিনি ওই ছাদে থাকতেন, ঘুরতে যেতেন। ছাদে গেলে কি হয়? মেঘ, আকাশ, পাখি সব দেখা যায়। আমরা এগুলো দেখতে সবাই খুব ভালোবাসি। উনিও বাসতেন, সে কথাই বলেছে। ছুটির দিনের ঠিকানা ছিল সেই ছাদটা। ছোট থেকে বড় বয়স পর্যন্ত আমার নানা রকমের দিন ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। ছোট থেকে বড় বয়স পর্যন্ত, তার মানে উনি যখন ছোট তখন থেকে বড় অবধি নানা রকমের দিন, মানে বিভিন্ন রকম দিনগুলো ওই ছাদে নানাভাবে বয়ে চলেছে। অর্থাৎ ওই ছাদ তার ছোট থেকে বড় হওয়ার বিভিন্ন দিনের বিভিন্ন স্মৃতি বয়ে নিয়ে চলেছে। স্মৃতি, অনেক স্মৃতি ওই ছাদে রয়ে গেছে। তার মানে ওই ছাদ অনেক স্মৃতি বহন করে চলেছে। উনি লিখছেন, আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। পিতা অর্থাৎ বাবা, তার বাবা যখন তার বাড়িতে থাকতেন তার জায়গা কোথায় ছিল? তেতলার ঘরে, অর্থাৎ 3 তলার ঘর। 3 তলার ঘরে তার বাবা, তার পিতা থাকতেন। চিলেকোঠার আড়ালে, এই দেখেছো চিলেকোঠা বলেছে, চিলেকোঠার আড়ালে দাঁড়িয়ে দূর থেকে কতদিন দেখেছি, তখনও সূর্য ওঠেনি। তিনি সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জোর করা। চিলেকোঠা অর্থাৎ সিঁড়ির ঘর, বা আমরা যেটাকে সিঁড়ি ঘর বলি না, সেটাকেই উনি চিলেকোঠা ঘর বলেছেন, ঠিক আছে? সেই চিলেকোঠার দাঁড়িয়ে, ওখানে না জানলার মতো ফুটো ফুটো থাকতো আগেকার দিনের রাজমহল বা জমিদার বাড়িগুলোতে। তোমরা উত্তর কলকাতায় এখনো দেখতে পাবে অনেক ওরকম কনস্ট্রাকশন এখনো আছে। তো চিলেকোঠার সেই আড়াল থেকে উনি দেখতেন, দূর থেকে দেখতেন, দাঁড়িয়ে, আড়ালে দাঁড়িয়ে, আড়াল মানে দূরে অনেক কিছুর আড়ালে আর কি, দাঁড়িয়ে উনি দূর থেকে কতদিন দেখেছেন, তখনও সূর্য ওঠেনি। অর্থাৎ ভোরবেলা, সূর্য ওঠার আগে, সূর্য ওঠার
প্রাতঃকালে অর্থাৎ সূর্য ওঠার আগে তখনও তিনি অর্থাৎ তার পিতা সাদা পাথরের মূর্তির মতো ছাদে চুপ করে বসে আছেন। সাদা পাথরের মূর্তি বলতে সাদা পাথরের মূর্তি এটা বলতে উনি বুঝিয়েছেন সাদা, সেই আমলে সাদা পাঞ্জাবি এবং সাদা ধুতি পরতেন সবাই, সাদা ধুতি পাঞ্জাবি পরতেন সবাই। সেই সাদা পোশাক পরে উনি কি করছেন, পাথরের মূর্তির মতো একভাবে বসে আছেন, হাত টান করে বা হাত জোর করে তিনি ধ্যানে বসেছেন। ভোরবেলা সূর্য ওঠার পূর্বে উনি তেতলার ঘরে বা ছাদে গিয়ে ধ্যান করতেন। সেটাই কবিগুরু দেখছেন চিলেকোঠার আড়াল থেকে। কোলে দুটি হাত জোর করা, অর্থাৎ হাত এরকম জোর করে উনি ধ্যানে বসেছিলেন। মাঝে মাঝে তিনি অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে। তার পিতা মাঝে মাঝে কি করতেন, অনেক কয়েকদিনের জন্য বা অনেক দিনের জন্য চলে যেতেন পাহাড়ে পর্বতে, বিভিন্ন পাহাড় পর্বত ঘুরতেন। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। তার মানে তার পিতা যখন বাড়িতে থাকতেন, তার শাসন ছিল, তাই তখন ছোট্ট রবীন্দ্রনাথ বা বালক রবীন্দ্রনাথ ছাদে যেতে পারতেন না। তাই তার পিতা যখন বাড়িতে থাকতেন না, পাহাড়ে পর্বতে ঘুরতে যেতেন, ঠিক সেই সময় রবীন্দ্রনাথ ছাদে যেতে পারতেন। তখন ওই ছাদে যাওয়া ছিল আমার 7 সমুদ্র। সমুদ্র মানে সমুদ্র, তোমরা আগের ভিডিওতে দেখেছো না, আমি যেখানে বুড়িয়েছিলাম সমুদ্র মানে সমুদ্র, ওই সেই সূর্যের ডুলং নদীতে এসে পড়ছে, মনে আছে এতুয়া মুন্ডার কাহিনীতে সমুদ্র। এতুয়া মুন্ডার কাহিনীটা কিন্তু আই বাটনে আসছে, ক্লিক করে নিও, আমি ওটা পড়িয়ে দিয়েছি। আমি পাশাপাশি সবগুলো গল্প পড়িয়েছি, যেমন গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতুয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, ওরে গৃহবাসীও পড়িয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর যেটা আছে বিমলার অভিমান, সেটাও কিন্তু আমি করিয়ে দিয়েছি। তোমরা ভিডিওগুলো আমার প্লে লিস্টে পেয়ে যাবে। প্লে লিস্টে যেতে কি করবে, প্রথমে গৌরব কর্মকার ক্লাসেস লিখে সার্চ করবে, আমার পেজে ঢুকবে, প্রোফাইলে ঢোকার পর দেখবে হোমের পাশে ভিডিওস, তার পাশে প্লে লিস্ট বলে একটা অপশান আছে, সেই প্লে লিস্ট অপশানে তোমরা বেছে নেবে পাতাবাহার, বা তোমরা সার্চ বাটনে একবারে লিখতে পারো গৌরব কর্মকার ক্লাসেস পাতাবাহার, একবারে আমার লিস্টটা তুমি ভিডিওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, ফেরা যাক পড়ার দিকে। তখন ওই ছাদে যাওয়া ছিল 7 সমুদ্র অর্থাৎ সমুদ্র পাড়ে যাওয়ার আনন্দ। 7 সমুদ্রের পাড়ে যেতে যে আনন্দ হয়, ঠিক ততটা মাপের আনন্দ হতো সেই ছাদে গেলে তার। চিরদিনের নিচে তলায় বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখে এসেছি রাস্তার লোক চলাচল। চিরদিন ধরে উনি কি করতেন, উনি নিচতলার বারান্দায় বসে বসে রেলিংয়ের ফাঁক দিয়ে, অর্থাৎ রেলিংয়ের আমরা একটা গল্প শুনেছি না, যে রবীন্দ্রনাথকে ঘরে আটকে রাখা হতো, বালক রবীন্দ্রনাথকে, তখন উনি কি করতেন, ওই রেলিংয়ের ফাঁক দিয়ে দিয়েই না চারপাশ প্রকৃতি দেখতেন। সেই কথাই বলেছেন, উনি নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে দেখছেন রাস্তার লোক চলাচল। কিন্তু ওই ছাদের উপর যাওয়া লোক বসতির পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া, ওই ছাদের উপর যাওয়াটা প্রচন্ড লোভ ছিল তার। সেখানে যাওয়ার সঙ্গে উনি তুলনা করেছেন
লোক বসতিতে অর্থাৎ যেখানে জনমানব বসবাস করে সেখানে পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া অর্থাৎ হাতি টানা গাড়ি। পিলপে গাড়ি অর্থাৎ হাতি হাতি যে গাড়ি টেনে নিয়ে যায়, যেমন গরুর গাড়ি, তেমন পিলপে গাড়ি অর্থাৎ হাতি টানা গাড়ি। হাতি যে গাড়ি টেনে নিয়ে যায় তাকে বলবো পিলপে গাড়ি। লোকবসতির মধ্যে পিলপে গাড়ি পেরিয়ে যাওয়ার যে আনন্দ, ঠিক ততটাই তার আনন্দ হয় ছাদে গেলে। ওখানে গেলে কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে ফেলে মন চলে যায় যেখানে আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে। ছাদে গেলে তার কি হয়, কলকাতার মাথার উপর দিয়ে পা ফেলে ফেলে তার মন যায়, মানে কলকাতা থেকে পেরিয়ে তার চোখ অন্যদিকে চলে যায়। কোথায় চলে যায়? যেখানে আকাশের শেষ নীল, অর্থাৎ আকাশটা এসে যেখানে মাটিতে মিলেছে। আকাশ তো মাটিতে মেলে না, যেহেতু পৃথিবীটা গোল, তাই একটা নির্দিষ্ট সীমার পর দেখা যায় গোল হয়ে ঘুরে যাচ্ছে, গোল হয়ে আকাশটা নেমে যাচ্ছে। কোথায় গিয়ে মিশছে? মাঠের ধারে। এটা কিন্তু আমরা নদী বা সমুদ্রে খুব দেখতে পাই। একটা শেষ প্রান্তে গিয়ে মনে হয় সমুদ্রের জল আকাশে গিয়ে মিলছে, বা আকাশটা এসে সমুদ্রে পড়ে গেছে। এরকম লাগে তো আমাদের সবার। আমরা যারা দীঘা গেছি বা কাছাকাছি যেসব নদী গেছি বাড়ির কাছাকাছি, সেখানেও তো আমরা তাই দেখেছি। সে কথাই উনি বলছেন, তার মন চলে যেত আকাশের শেষ নীল মিশে গেছে পৃথিবীর শেষ সবুজে, অর্থাৎ পৃথিবীর শেষ ঘাসে। মনে হচ্ছে কিছুটা পর পৃথিবী যেন শেষ হয়ে গেছে, আকাশ এসে ওখানে মিলেছে। নানা বাড়ির নানা গড়নের উঁচু নিচু ছাদ চোখে ঠেকে। বিভিন্ন উঁচু উঁচু বাড়ির, উঁচু বাড়ি কিছু নিচু বাড়ি, তার বিভিন্ন রকমের ছাদ। কেউ হয়তো টিনের চাল দিয়েই ছাদ দিয়েছেন, কেউ বা অ্যাসবেস্টসের, কেউ বা কড়ি বর্গার ছাদ, কেউ বা টালির ছাদ। সেই ছাদ চোখে ঠেকে। মধ্যে মধ্যে দেখা যায় গাছের ঝাঁকড়া মাথা। মাঝখানে মাঝখানে উঁচু উঁচু উনি গাছ দেখতে পান, গাছের ঝাঁকড়া মাথা। ঝাঁকড়া মানে আমরা বলি না যে তোর ঝাঁকড়া চুল, অর্থাৎ প্রচুর ঝাঁকের মতো ধরে আছে। ঝাঁকড়া মাথা অর্থাৎ সবুজ গাছ পাতা ঝাঁকড়া হয়ে আছে, তাকে কি বলবো? ঝাঁকড়া মাথা। মানে প্রচুর ঝাঁক ঝাঁক ধরে প্রচুর ভরে আছে, ভরা একদম। আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায়। যখন তার পিতা থাকতেন না, পাহাড় পর্বতে যেতেন, তখন তিনি কি করতেন? তখন বালক রবীন্দ্রনাথ ছাদে উঠতেন প্রায় দুপুর বেলায়। বরাবর এই দুপুর বেলাটা নিয়েছে আমার মন ভুলিয়ে। তার মানে এই ছাদে যখন উনি দুপুরবেলা উঠতেন, তার মন ভুলিয়ে যেত, মন ভুলিয়ে যেত, বা মন খারাপ মন থাকলে সেটা ভালো হয়ে যেত, মন ভুলিয়ে দিত, এত আনন্দ হতো। ও যেন দিনের বেলাকার রাত্রির, দিনের বেলার রাত্রির, মানে এত আনন্দ হতো তার। বালক সন্ন্যাসীর বিভাগী হয়ে যাবার সময়, বালক সন্ন্যাসী অর্থাৎ কোনো বালক, সন্ন্যাসীরা যেমন বিভাগী হয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, সন্ন্যাসীরা যেমন বিভাগী অর্থাৎ ঘর থেকে বা গৃহ থেকে বিমুখ, গৃহর বিমুখ হয়েছেন, বিভাগী হয়েছেন। উনি ঘুরে বেড়াচ্ছেন, ফেরার, ঘুরে বেড়াচ্ছেন আনন্দ, নিজের খেয়াল খুশি মতো, কোনো নির্দিষ্ট বাধা নিষেধ কিংবা শাসন বারণকে তোয়াক্কা না করে, অর্থাৎ শাসন বারণের কোনো ব্যাপার থাকে না, বেবাগী হয়ে সে ঘুরতে থাকে সন্ন্যাসী।
বালক রবীন্দ্রনাথও ছাদে ঠিক তেমন ভাবেই ঘুরতেন। খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে। খড়খড়ি অর্থাৎ দরজার চৌকাঠ। দরজার চারদিকে একটা ফ্রেম থাকে না, যেখানে দরজাটা গিয়ে আটকায়, কাঠের যে ফ্রেম থাকে তাকে বলবো খড়খড়ি। তার মধ্যে অনেক ফাঁকা টাকা থাকতো। তো এই খড়খড়ি এগুলো আগেকার ভাষা ইউজ করা হয়েছে এখানে। রবীন্দ্রনাথ যে আমলে লিখেছিলেন এই গল্পগুলো, সেই আমলে এগুলোকে খড়খড়ি বলতো। আজ হয়তো ভাষাটা তো আমাদের খুব নতুন লাগছে, কিন্তু এগুলোই কিন্তু আমাদের আসল ভাষা ছিল এক সময়। খড়খড়ির ভিতর দিয়ে উনি হাত গলিয়ে অর্থাৎ ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে দেওয়া, হাত ঢুকিয়ে ঘরের ছিটকিনিটা কি করতেন, খুলে দিতেন। আমি কি বললাম, উনাকে বাইরে থেকে ছিটকিনি আটকে রাখা হতো, ঘরের বাইরে থেকে ছিটকিনি আটকে ওখানে প্রহরীরা পাহারা দিতেন, যাতে উনি ঘর থেকে বেরিয়ে আসতে না পারেন। তাই অগত্যা সেই ঘরে বসে তিনি রেলিং দিয়ে প্রাকৃতিক দৃশ্য, রাস্তার বিভিন্ন দৃশ্য উপলব্ধি করতেন। কিন্তু ছাদে যাওয়ার ইচ্ছে হলে তখন তো দরজা খুলে বেরোতে হবে, তাই তখন খড়খড়ির ভিতর দিয়ে আস্তে করে উনি চুপি চুপি হাত গলিয়ে অর্থাৎ হাত ঢুকিয়ে ঘরের ছিটকিনি খুলে ফেলতেন। দরজার ঠিক সামনেই ছিল একটা সোফা। দরজার পাশে বাইরে কি ছিল, সোফা ছিল। সেখানেই অত্যন্ত একলা হয়ে বসতুম। সেই দরজাটা খুলে নিয়ে তারপর তিনি দরজার পাশে রাখা সোফাতে বসতেন। আমাকে পাকড়া করবার চৌকিদার যারা, এই দেখো পাকড়া, পাকড়া মানে পাকড়াও করা অর্থাৎ ধরে ফেলা। চোরকে পুলিশ চোরকে পাকড়াও করে অর্থাৎ ধরে ফেলে। পুলিশ যেভাবে ধরে ফেলে, গার্ড যেভাবে ধরে, এখানে সেই পাকড়াও করার কথা বলেছে। চোর ধরেছি, পাকড়াও করেছি চোরকে। তাই উনাকে এইভাবে পাকড়াও করার জন্য চৌকিদার যারা ছিলেন, বাইরে দুজন চৌকিদার থাকতেন, আমি বলেছি, দরজা লাগিয়ে দিয়ে চৌকিদাররা বা প্রহরীরা পাহারা দিতেন, যাতে ওই ঘর থেকে বেরিয়ে আসতে না পারেন। কিন্তু দুপুর গড়াতেই ওই চৌকিদাররা কি করতেন, পেট ভরে খেয়ে, পেট ভরে খেয়ে তাদের ঝিমুনি এসে গেছে। ঝিমুনি মানে ঘুম ঘুম ভাব। দুপুরবেলা ওনারা পেট ভরে ভাত খেয়েছেন, খেয়ে কি হয়েছে, ভাত ঘুমের একটা ব্যাপার আমরা শুনি না, যে ভাত খেলে দেখবে একটা হালকা ঝিমুনি ভাব আসে। এটা বাড়িতে থাকলে বেশি উপলব্ধি করতে পারি আমরা। স্কুলে থাকলে তো বন্ধু বান্ধবের সঙ্গে থাকি, তখন আমরা অতটা উপলব্ধি করতে পারি না, কিন্তু আমরা যখন ঘরে থাকি তখন আমরা বুঝতে পারি। চৌকিদাররা কি করেছেন, পেট ভরে ভাত খেয়েছেন বা কিছু খাবার খেয়েছেন, খাওয়ার পর দুপুরে একটা আলস্য ভাব, একটা ভাত ঘুম ভাব, হালকা ঝিমুনি ভাব এসে গেছে। সেই সুযোগেই কিন্তু বালক রবীন্দ্রনাথ ওই খড়খড়ির ভিতর দিয়ে হাত গলিয়ে ছিটকিনি খুলেছে, যেহেতু প্রহরীরা বা চৌকিদার তখন ঝিমোচ্ছিল। চৌকিদার আরো কি করছে, গা মোড়া দিতে দিতে শুয়ে পড়েছে মাদুর জুড়ে, অর্থাৎ গা মোড়ামুড়ি করছে, অর্থাৎ হাত পা টান করছে, ওই আলস্য ভাব যেটাকে বললাম, ঘুম ঘুম ভাব, ঘুমের প্রাক্কাল। হাত পা টান করতে করতে উনি শুয়ে পড়েছেন মাদুর জুড়ে, অর্থাৎ মাদুরে হয়তো বসেছিলেন, খেয়ে উঠে মাদুরে এসে বসে উনি হাত পা টান করতে করতে আস্তে 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 মাদুরে শুয়ে পড়েছেন। মাদুর বোঝা যেত, মাদুর পাতে না, মাদুর পেতে বসে, আমরা কার্পেটও বলি অনেক সময় শহরে।
খুব শহরে আমরা কার্পেটও বলি জিনিসগুলোকে। রাঙা হয়ে আসতো রোদ্দুর। আমি কিন্তু পরের প্যারাগ্রাফে চলে গেছি। এই যে এখানে রাঙা হয়ে আসতো রোদ্দুর, তার মানে রোদটা আস্তে আস্তে লাল হয়ে আসতো। তুমি দেখবে রোদ যখন বেশি হয় তখন কি হয়, তখন সোনালী বর্ণ বা হলুদ রঙের একটা আলো তৈরি হয়। রাঙা হয়ে আসতো মানে শেষের দিকে, বিকেলের দিকে, পড়ন্ত বিকেলে কি হয়, আকাশ হালকা লাল বর্ণ ধারণ করে। পড়ন্ত বিকেলের সেই লালাভ রোদ তিনি উপলব্ধি করছেন। আকাশটা পুরো লাল হয়ে গেছে, সেটাই উনি বলছেন। রাঙা হয়ে আসতো রোদ্দুর, মানে রোদ্দুর কমে আসতো শেষের দিকে। চিল ডেকে যেত আকাশে, আকাশে চিল ডাকছে। আস্তে আস্তে চিলদের বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে হয়তো। সামনের গলি দিয়ে হেঁকে যেত চুরিওয়ালা, সামনের গলি দিয়ে অর্থাৎ রাস্তা দিয়ে কে যেত, হেঁকে অর্থাৎ ডাক দিচ্ছে, হাঁক দিচ্ছে, হাঁক দিচ্ছে, হেঁকে যেত চুড়িওয়ালা, অর্থাৎ চুড়িওয়ালা, হাতে যে চুড়ি পরে মেয়েরা, সেই চুড়িওয়ালা কি করছেন, চুড়ি বিক্রেতা, উনি হাঁক দিতে দিতে সামনের পথ ধরে এগিয়ে চলেছেন। এগুলো তিনি দেখতেন আকাশ থেকে, ছাদ থেকে। সেদিনকার দুপুর বেলাকার সেই চুপচাপ বেলা আজ আর নেই। ছাদে দিকে গিয়ে দাঁড়ালে দেখবে চারদিক চুপচাপ, একটা নিশ্চুপ পরিস্থিতি, একটা নিশ্চুপ পরিবেশ, কি অদ্ভুত সুন্দর। সেই চুপচাপ ভাবটা আজ আর নেই। আগে ছিল, এখন কিন্তু আর নেই। আর নেই সেই চুপচাপ বেলার ফেরিওয়ালা। এখন আর সেই চুপচাপ বেলার ফেরিওয়ালাগুলো, যারা ফেরি করতে করতে যায়, যে চুরিওয়ালা বা অন্য কিছু ফেরি করছে, বাসন ফেরি করছেন বা অন্য কিছু ফেরি করছেন, সেইগুলো, সেই ফেরিওয়ালাগুলো নেই। এটা তিনি কখন বলছেন? এটা তিনি বড় হওয়ার পরে উপলব্ধি করছেন, যে বাল্যকালের মতো সেই ফেরিওয়ালাগুলো আর নেই, সেই চারদিক নিশ্চুপ সেই ব্যাপারটাও আর নেই। এটা তিনি বড় হওয়ার পরে উপলব্ধি করছেন, যে বালক বয়সের যে সময়কালটা, যে পরিবেশ ছিল, সেই শান্ত নিশ্চুপ পরিবেশ এখন আর নেই। অর্থাৎ তিনি বড় বয়সে হওয়ার পরে সেই বাল্যকালের ঘটনা, স্মৃতি রোমন্থন করে তখন লিখছেন। উনি যখন লিখছেন তখন ওনার বয়স অনেক, উনি আগের কথা, বাল্যকালের কথা মনে করে লিখছেন, স্মৃতিচারণ করে লিখছেন। আমি যাচ্ছি পরের প্যারাগ্রাফে। এই দেখো, হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো, হাঁক মানে ডাক দেওয়া। হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো, যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। হাঁক কোথায় পৌঁছাতো? যেখানে বালিশের ওপর খোলা চুল, বালিশের উপর চুলটা পুরো খুলে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউরা। বুঝেছো? পাশে হয়তো জানলা আছে, সেই জানলা দিয়ে রবীন্দ্রনাথ ছাদ থেকে সেই জানলা দিয়ে দেখছেন যে বাড়ির বউরা খোলা চুল বালিশে মেলে দিয়ে শুয়ে আছেন। মানে চুলটা খুলে দিয়েছেন, মানে নিশ্চয়ই স্নান করে এসেছেন, তো ভেজা চুল, সেই চুলটা খুলে দিয়ে, এলিয়ে দিয়ে অর্থাৎ মেলে ধরেছেন, চুলটা ছড়িয়ে দিয়ে মেলে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। দাসী ডেকে নিয়ে আসতো ভিতরে। দাসী অর্থাৎ বাড়ির যে চাকর বা কাজের মাসি, উনি কি করতেন, বা ভৃত্য বলি আমরা, বাড়ির যে ভৃত্য, তিনি কি করতেন, সেই চুরিওয়ালাকে বাড়িতে ডেকে নিয়ে আসতেন। বুড়ো চুরিওয়ালা কচি হাত
টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি। বয়স্ক চুড়িওয়ালা উনি কি করতেন, বাড়ি গিয়ে যাদের বাড়ির ভৃত্যরা ডেকে নিয়ে যেত তাদের বাড়ির উঠোনে গিয়ে তাদের বাড়ির মেয়েদের হাতে টিপে টিপে, চুড়ি কিভাবে পরায়, হাতটা তো চিপে নিয়ে তারপরে তো চুড়িটা ঢোকায়, হাতটা টিপে নিয়ে অর্থাৎ ছোট করে এরকম সুচালো করে তারপর ঢোকাতে হয়। তোমরা যারা চুড়ি পরো তারা তো বুঝতেই পারছো। হাত টিপে টিপে পরিয়ে দিত পছন্দ মতো বেলোয়ারি চুড়ি, অর্থাৎ রং বেরঙের বিভিন্ন চুড়ি। উনি বলছেন, সেদিনকার সেই বউ আজকের দিনে এখনো বউয়ের পদ পায়নি। মানে সেদিনকার সেই মহিলারা এখনো বউ হিসাবে আর থাকছে না, এখন তারা পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে, সমাজে ছেলে আর মেয়ের একই অর্থাৎ বরাবর সেই ভারসাম্যতা বজায় রাখছে। সেকেন্ড ক্লাসে সে পড়া মুখস্থ করছে, এখন তারা পড়াশোনা করছে সেকেন্ড ক্লাসে। আজ আর সেই চুড়িওয়ালা হয়তো আজ সেই গলিতেই বেড়াচ্ছে রিক্সা ঠেলে। চুড়িওয়ালা কি করছে, রিক্সা ঠেলে বেড়াচ্ছে, অর্থাৎ তার মানে চুড়ি আর তেমন বিক্রি নেই। রবীন্দ্রনাথের বাল্যকালে যে চুড়ির বিক্রি ছিল সেই বিক্রিটা আজ আর নেই। আজ মেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, এগিয়ে যাচ্ছে, আজ চুড়িওয়ালার আর তেমন বাজার দর নেই। তাই যেহেতু চুড়ি কেনার তেমন লোক নেই, তাই চুড়িওয়ালা চুড়ির ব্যবসা বাদ দিয়ে এখন রিক্সা টানার কাজ বা রিক্সা ঠেলার কাজ করছেন। ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। তার ছাদটার বিবরণ দিচ্ছেন। ছাদটা কেমন ছিল, তার বাড়ির ছাদটা ছিল কেতাব অর্থাৎ বই, কেতাব অর্থাৎ বই, বইকে হিন্দিতে বলে কেতাব। কেতাবে পড়া মরুভূমি অর্থাৎ বইয়ে পড়া মরুভূমি। মরুভূমি কেন বলছেন, মরুভূমিতে দেখবে গাছ নেই, জল নেই, শুষ্ক শুকনো একটা জায়গা, যেখানে দূর দূরান্ত অবধি কোনো গাছপালা, জলাশয়, কোনো ব্যবস্থা নেই। তার ছাদটাও ছিল তেমন, জল নেই, কোনো গাছ, সবুজ গাছপালা নেই, পরিষ্কার এক শুকনো ছাদ। তাই সেই বিবরণী উনি দিচ্ছেন, মরুভূমির সঙ্গে তুলনা করছেন তাই নিজের বাড়ির ছাদটিকে। ধু ধু করছে চারদিক, মরুভূমির চারদিক ধু ধু করে, সেটাই বলেছে, ধু ধু করছে অর্থাৎ ফাঁকা, কোনো গাছ নেই, জল নেই, ছাদও তাই। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। বাতাস যখন উঠছে, হু হু করে বাতাস উঠছে, বাতাসের সঙ্গে সঙ্গে মাটি থেকে ধুলোগুলো উড়ছে, রাস্তা, মাঠ, ঘাটে সব ধুলো উড়ছে। আকাশের নীল রং এসেছে ফিকে হয়ে, আকাশের নীল রংটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে। কেন, ধুলোর রঙে ঢেকে যাচ্ছে চারদিক। চলে যাচ্ছি পরের প্যারাগ্রাফটা, দেখো। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ওয়েসিস, ওয়েসিস হচ্ছে মরুভূমি বা মরুদ্যান, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, ওয়েসিস। ওয়েসিস একটা মরুভূমি বা মরুদ্যান, যাকে উনি নিজের বাড়ির ছাদের সাথে তুলনা করেছেন। ছাদে যে মরুভূমি তৈরি হয়ে গেছিল, অর্থাৎ যে ফাঁকা জলশূন্য গাছ শূন্য যে ধুধু একটা ছাদ, সেই ছাদটা অনেকটা ওয়েসিস নামক যে মরুদ্যান আছে তার মতোই। আজকাল উপরের তলায় কলের জলের নাগাল নেই। এখন উপরের তলায় আর কলে জল আসছে না, আগে হয়তো আসতো, সে কথাই উনি বলছেন যে আগে আসতো কিন্তু এখন আর উপরে কলের জল এসে পৌঁছায় না। তখন তেতলার ঘরেও
তার দৌড় ছিল। তখন তেতলার ঘরে যেখানে তার পিতা থাকতেন, সেই সময়ে সেই ঘরেও সে দৌড়াদৌড়ি করতেন তিনি। কেন? তার পিতা তো থাকতেন না, তার পিতা চলে যেতেন যখন পাহাড়ে বা পর্বতে, তখন ছাদও ফাঁকা আর তেতলার ঘরও ফাঁকা। সেই সুযোগে ছাদে তো তিনি যেতেনই, তার পাশাপাশি তেতলার ঘরেও তার হুটোপাটি কিংবা দৌড়োদৌড়ি কম ছিল না। লুকিয়ে ঢোকা নাবার ঘর তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলে। মানে লুকিয়ে লুকিয়ে যে তিনি তার বাবার ঘরে ঢুকতেন, নাবার ঘর অর্থাৎ স্নানের ঘর, নাইবার ঘর, স্নান করার ঘর, লুকিয়ে ঢোকা, লুকিয়ে লুকিয়ে যে ঢুকতেন স্নানের ঘরে, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন। লিভিংস্টোন কে ছিলেন? লিভিংস্টোন ছিলেন বলতে উনি এখানে বুঝিয়েছেন ডেভিড লিভিংস্টোনকে, যিনি 1813 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, লিভিংস্টোনের সঙ্গে তুলনা করেছেন কেন? কারণ লিভিংস্টোন কি করেছিলেন? লিভিংস্টোন বিভিন্ন জায়গা খুঁজে বের করতেন, নতুন নতুন জায়গা উনি উদ্ভাবন করতেন। ঠিক আছে, নতুন কোনো নতুন যেমন উনি আফ্রিকা দেশের বিভিন্ন অংশ খুঁজে বহু স্থান উনি আবিষ্কার করেছেন আফ্রিকার। ঠিক আছে, সেই ডেভিড লিভিংস্টোনের কথা উনি বলেছেন। লিভিংস্টোন কিন্তু জন্মেছিলেন স্কটল্যান্ডে। ঠিক আছে, তিনি প্রথম যে দক্ষিণ ও মধ্য আফ্রিকার অনেকটা অংশ অভিযান করেছেন। নীল নদের উৎসস্থল, টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তারই। এই নতুন জায়গাগুলো তিনি আবিষ্কার করেছিলেন। তার তাহলে প্রথম কাজ কি ছিল? তার কাজ ছিল নতুন নতুন জায়গাগুলো আবিষ্কার করে বের করা। জামবেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। ঠিক আছে, আমরা গল্পে ফিরে আসি। লুকিয়ে ঢোকা নাবার ঘর অর্থাৎ লুকিয়ে ঢোকা যে স্নানের ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন এই মাত্র খুঁজে বের করলে। মানে প্রথম উনি যেন আবিষ্কার, নিজেকেই নিজে ভাবছেন যে তিনি একটা নতুন ঘর আবিষ্কার করলেন, নাইবার ঘর। জমিদার বাড়িতে রবীন্দ্রনাথ যেহেতু জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়িতে কি হতো, প্রচুর ঘর থাকতো। এমন অনেক ঘর ছিল ছোট থেকে তিনি জানতেনই না। তেতলার ঘরগুলোতে তো তিনি ঢুকতেই পারতেন না, তার পিতা থাকতেন। তাই সেই ঘরগুলো যখন পিতা থাকতেন না তখন তিনি ঢুকতেন, তখন তিনি নতুনভাবে ঘরগুলোকে আবিষ্কার করতেন। বুঝতে পেরেছো? তার যেন নিজেকে লিভিংস্টোন মনে হতো যে আমিও নতুন ঘরগুলো আবিষ্কার করছি। ঠিক যেমনভাবে ডেভিড লিভিংস্টোন বিভিন্ন দেশের বিভিন্ন অংশ, জায়গা, অঞ্চল আবিষ্কার করেন, ঠিক সেইভাবে বালক রবীন্দ্রনাথও নিজের তেতলার ঘরের বিভিন্ন অংশ আবিষ্কার করে বেড়াচ্ছেন। কল দিতুম খুলে, নাইবার ঘর, স্নানের ঘর, বাথরুম, সেখানে কি থাকবে? কল থাকবে। তো কল কি করতেন? কল খুলে দিতেন। ধারা জল পড়তো সকল গায়ে। ধারা জল অর্থাৎ আমরা যেটাকে শাওয়ার বলি, স্নানের ধারার মতো বইছে জলটা, ঝর্ণার জল বা ধারার মতো বইছে যে জল, সেই জল তার সারা গায়ে পড়তো। বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। বিছানায় যে চাদর পাতা থাকতো সেটা তুলে নিয়ে তিনি গা মুছতেন, মুছে নিয়ে সহজ মানুষ হয়ে বসতুম, অর্থাৎ খুব শান্ত বা ভালো মানুষ সেজে তিনি বসে থাকতেন। সহজ সরল ভালো মানুষ হয়ে তিনি বসে থাকতেন।
গুড বয় হয়ে উনি বসে থাকতেন। বুঝতে পারছো? ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো। ছুটির দিনটা এইভাবে আস্তে আস্তে বিকেল হয়ে গড়িয়ে সন্ধ্যার দিকে এসে পৌঁছচ্ছে। তার মানে ছুটির দিনের শেষ হয়ে যাচ্ছে, পরের দিন থেকে আবার স্বাভাবিক জীবন যাপন, নর্মাল জীবনে ফেরা, সে কথাই বলছে। নিচের দেউড়ির ঘন্টায় বাজলো 4টে। দেউড়ি, দেউড়ি মানে প্রধান, বাড়ির প্রধান দরজা, বাড়ির প্রধান দরজা বা বাড়ির দরজার কাছাকাছি যে উঠোন, দেউড়ি, তাকে বলবো দরজার প্রধান, দরজার পাশে যে উঠোন বা জায়গা বা প্রধান দরজা পাশের অংশ, সেই উঠোন, সেই নিচের সেই উঠোনের একটা ঘন্টা আছে, সেই ঘন্টায় 4টা বাজলো। ঘড়ি আছে হয়তো দেউড়িতে, সেই ঘড়িতে তখন 4টা বাজলো। রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে। সেদিন কি বার ছিল? রবিবার ছিলেন। তাই তিনি বলছেন যে ছুটির দিনটা, এই যে ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছালো, অর্থাৎ রবিবারটা শেষ হয়ে যাচ্ছে প্রায়। রবিবারের বিকেল বেলায় আকাশটা বিশ্রী রকমের মুখ বিগড়ে আছে, অর্থাৎ আকাশের মুখ ভার, আকাশে অনেক মেঘ জমে আছে। পুঞ্জ পুঞ্জ মেঘ আকাশ জুড়ে, ঘন কালো মেঘ হয়তো জুড়ে আছে, তার মানে হয়তো বৃষ্টি হওয়ার প্রাক্কাল। আসছে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করছে। আসছে সোমবারের, অর্থাৎ সামনের সোমবারের, আসছে সোমবার, আমরা সেখানে আসছে সোমবার যাব, মানে এই নেক্সট সোমবার, পরের সোমবার। রবিবার যেদিন ছুটি ছিল সেদিন কি বার ছিল? রবিবার। আর পরের দিনই সোমবার। সেদিন হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া, অর্থাৎ সোমবার যেন তাকে হাঁ করে আছে, কখন রবিবার শেষ হয়ে সোমবার হবে, আর সেই সোমবারটা কি করবে? বালক রবীন্দ্রনাথকে টপ করে গিলে ফেলবে। বুঝতে পারলে? এটার আসল মানে হলো কখন সোমবার আসবে, মানে সোমবার হাঁ করে আছে আসার জন্য, কখন আসবে আর কখন সেই দিনটা শুরু হয়ে যাবে। আর মুখে গ্রহণ লাগানো ছায়া কেন বলেছে বলতো? হাঁ করা মুখে গ্রহণ লাগানো ছায়া মানে আসছে, ধীরে ধীরে আসছে, এর পেছনেই আছে, রবিবার শেষ হলেই এর পিছনেই সে লুকিয়ে আছে। গ্রহণে কি হয়? চন্দ্রগ্রহণে চাঁদ ঢাকা পড়ে যায়, সূর্যগ্রহণে সূর্যের আংশিক ঢাকা পড়ে যায়, সেই কথাই এখানে বলেছেন উনি, যে সোমবারও ঢেকে আছে পিছনে, এই বেরোবে বেরোবে ভাব। রবিবারটা শেষ হলেই সোমবার পুরোদমে বেরিয়ে আসবে নিজের স্বমহিমায়। তাই আস্তে আস্তে সোমবারের হাঁ করা মুখের গ্রহণ লাগানো ছায়া তাকে গিলতে শুরু করছে। নিচে এতক্ষণে পাহারা এড়ানো ছেলের খোঁজ পড়ে গেছে। নিচে কি হয়েছে? তিনি ছাদ থেকে আন্দাজ করছেন যে নিচে যে চৌকিদার আছে তাদের তো ওই ঘুম, যে ঝিমুনি ভাব, এতক্ষণে হয়তো ঘুম কেটে গেছে, কারণ সন্ধে হয়ে আসছে, এতক্ষণে ঘুম হয়েও গেছে। তো উঠে তারা দেখবে যে সেই ঘরে, বন্দি ঘরে, যাকে বন্দি করে রেখেছিল বালক রবীন্দ্রনাথকে, তিনি সেই ঘরে নেই। তখন চারদিকে শোরগোল পড়ে যাবে, চারদিকে কলরব সৃষ্টি হবে, তাই তো? তখন পাহারা এড়ানো ছেলে মানে ছেলেটা যে পাহারা এড়িয়ে এসছিল রবীন্দ্রনাথ, তার খোঁজ চারদিকে শুরু হবে। তাই বলছে এতক্ষণে হয়তো খোঁজ করা শুরু করে দিয়েছেন। দিনের আলো আসছে ঘোলা হয়ে, দিনের আলো ঘোলা অর্থাৎ অন্ধকার, বা ধীরে ধীরে আধার নেমে আসছে। মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। মন খারাপ নিয়েই উনি ছাদটা ঘুরছেন। তার মন খারাপ কেন? পরের দিন সোমবার আসছে, আবার পড়াশুনো, আবার কাজ, যে যার কাজে ব্যস্ত, সমস্ত কাজ শুরু হবে, তার মন খারাপ লাগছে। ছুটির দিনটা
শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি। তাই মন খারাপ নিয়ে একবার ছাদটা ঘুরে আসা গেল। নিচের দিকে দেখলুম তাকিয়ে পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গিয়েছে। পুকুর থেকে পুকুরে যে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছিল, হাঁস কি হয় জলাশয়ে বা পুকুরে নদীতে ঘুরে বেড়ায়। যারা শহরে থাকো তারা তো দেখতে পাও না, তাদের উদ্দেশ্যেই বলছি। আর গ্রামে যারা থাকো, গ্রাম বাংলার তো সবাই দেখতেই পাচ্ছ। তো পুকুর থেকে পাতি হাঁসগুলো উঠে গেছে। কখন উঠে যায়? হাঁসগুলো সন্ধ্যায়। সবাই সবার বাড়ি ফিরে যাচ্ছে, হাঁসগুলো নিজের বাড়ি ফিরে যাচ্ছে, পুকুর থেকে বাড়ি ফিরে যাচ্ছে। লোকজনের আনাগোনা আরম্ভ হয়েছে ঘাটে। ঘাটে ঘাটে লোকজনের জমা হওয়া শুরু হয়ে গেছে। বট গাছের ছায়া পড়েছে অর্ধেক পুকুর জুড়ে। পুকুরের পাশে একটা উঁচু বট গাছ ছিল, সেই বট গাছের ছায়া পড়তে শুরু করেছে পুকুরের জলে। অর্ধেক পুকুরের জল সেই গাছের ছায়ায় অন্ধকার হয়ে আছে। রাস্তা থেকে জুড়ি গাড়ি অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি, জুড়ি গাড়ি অর্থাৎ ঘোড়ায় টানা গাড়ি, সইসের মানে এ দেখো সইস, সইসের, সইস মানে যে ঘোড়া চালায়, যে ঘোড়ার গাড়িটা চালায়, জুড়ি গাড়ি যে চালায় তাকে বলবো সইস। রাস্তা থেকে জুড়ি গাড়ির ভিতরে বসা যে সইস, সে তার হাঁক শোনা যাচ্ছে, ডাক, হাঁক অর্থাৎ ডাক, সে ডাক দিচ্ছে। ঠিক আছে, এইভাবে তার কি হলো, রবিবারের ছুটির দিনটা শেষ হয়ে এলো। কার? বালক রবীন্দ্রনাথের। চারদিকে যখনই হাঁক পড়বে তখনই কি হবে, প্রহর চৌকিদাররা এসে রবীন্দ্রনাথকে আবার ফিরিয়ে নিয়ে যাবে ঘরে। তার ছাদ দেখা শেষ হয়ে গেল, আবার বন্দি জীবন শুরু। সেটাই সে বলছেন। চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। এক, কি বলেছে? ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। একের এক কি বলেছে? চিলে কোঠা হলো, চিলে কোঠা কি? কাঠের ঘর নয়, তেতলার ঘর নয়, ছাদের উপরে সিঁড়ির ঘর। ছাদের উপরে সিঁড়ির ঘরকে আমরা বলবো চিলে কোঠা। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো থর মরুভূমি। এগুলোর মধ্যে বাকিগুলো বাইরের। ভারতবর্ষের মধ্যে বিখ্যাত মরুভূমি থর মরুভূমি। 1.3, লিভিংস্টোন ছিলেন কোন দেশের মানুষ? স্কটল্যান্ডের মানুষ ছিলেন। আমি একটু আগেই বলেছি উনি স্কটল্যান্ডের মানুষ ছিলেন। 1/4, জুড়ি গাড়ি হলো ঘোড়ার গাড়ি, ঘোড়ায় টানা, এই যে ঘোড়ায় টানা গাড়ি। ঠিক আছে, শব্দার্থ, চিলে কোঠা ছাদের উপর সিঁড়ির ঘর। পিলপে গাড়ি হাতিতে টানা গাড়ি, আমি কিন্তু বলেছি একটু আগে। ঝাঁকড়া উস্কো খুস্কো। বিভাগী অর্থাৎ সংসার ত্যাগী বা গৃহত্যাগী। খড়খড়ি জানলা দরজার কাঠের আবরণ, কাঠের ফ্রেম বা কাঠের চৌকাঠ। যদি তোমরা না জানো, বাড়িতে বড়দের জিজ্ঞেস করবে কাঠের চৌকাঠ কোনটা, দেখিয়ে দেবে দরজার জানলার চৌকাঠ। জুড়ি গাড়ি অর্থাৎ দুই ঘোড়ায় টানা গাড়ি। জুড়ি গাড়ি অর্থাৎ জোড়া। জুড়ি কিসে থেকে এসছে? জোড়া থেকে, জোড়া শব্দটি থেকে জুড়ি এসছে, অর্থাৎ ঘোড়ার এক জুড়ি, এক জোড়া ঘোড়া টেনে নিয়ে যায়, জোড়া থেকে জুড়ি, জুড়ি গাড়ি। জোড়া মানে দুজন, তাহলে জুড়ি গাড়ি, দুজনে টানা গাড়ি, দুই ঘোড়ায় টানা গাড়ি। সইস ঘোড়ার দেখাশোনা করে যে, আমি বললাম একটু আগে। চৌকিদার মানে প্রহরী। গা মোড়া মানে আড়মোড়া ভাঙছে, আমরা বলি না গা মোড়ামুড়ি করছে, অর্থাৎ আড়মোড়া ভাঙছে। বেলোয়ারি কাঁচের তৈরি জিনিস। কেতাব গ্রন্থ বা বই, কিতাব থেকে কেতাব এসছে, এগুলো কিন্তু হিন্দি শব্দ। হিন্দি শব্দ কিতাব থেকে কেতাব। মরুভূমি জলহীন বৃক্ষহীন বালুময় দেশ, শুধু বালুতে ঢাকা।
তার ছাদটাও এরকমই ছিল, জলহীন, বৃক্ষহীন। ওয়েসিস, মরুদ্যান। মরুদ্যানকে কি বলবো? ওয়েসিস। দেউরি, সদর দরজা। 2 নাম্বার, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। কি হবে? কেতাব। কেতাব মানে বই। আমি রংটা পাল্টে নিচ্ছি, অন্যগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মরুভূমি। মরুভূমি মানে বলো কি হবে? মরুভূমি কিন্তু মরুদ্যান লিখবে না, মরুভূমি আলাদা। মরুদ্যানে দেখো ওয়েসিস হচ্ছে, হবে মরুদ্যান। তাহলে মরুভূমি কি হবে? মরুভূমি হবে শুষ্ক জলহীন স্থান। শুষ্ক জলহীন স্থান। আমি রংটা পাল্টে নিচ্ছি আবার। ওয়েসিস, ওয়েসিসের মানে হচ্ছে মরুদ্যান। এটা কিন্তু খুব ভুল হয়, মরুভূমি কিন্তু মরুদ্যান দেবে না। মরুভূমি হচ্ছে শুষ্ক জলহীন স্থানকে মরুভূমি বলে, আর ওয়েসিস হচ্ছে পার্টিকুলার একটি মরুদ্যানের নাম। সইস, সইস মানে যে ঘোড়া দেখভাল করে, ঘোড়াকে দেখাশোনা করার লোক। আমি রংটা পাল্টে নিয়ে লিখছি, এটাও তোমরা বুঝতে পারো। পিঙ্ক নিলাম। সইস, ঘোড়াতে দেখাশোনা করার লোক, ঠিক আছে। চৌকিদার, এটা আমি সাদা নিচ্ছি। চৌকিদার, চৌকিদার মানে পাহারাদার। এই যে পাহারা দেয় যে, বুঝতে পেরেছো? কোনটি বেমানান খুঁজে নিয়ে লেখো। 3, 3-এর 1 কি বলেছে দেখো। 3, দাঁড়াও, হ্যাঁ, 3-এর 1 পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা। এই 3-4টি বলবো, এর মধ্যে কোনটি বেমানান তোমরা প্রথমে নিজে আন্দাজ করো তো। সময় দিচ্ছি, আন্দাজ করবে, তারপর আমি বলে দেব। পুকুরের পাতিহাঁস, ঘাটে লোকজনের আনাগোনা, অর্ধেক পুকুর জোড়া, বট গাছের ছায়া, আর জুড়ি গাড়ির সইস। দেখো সবগুলো এখানে 3টে পুকুরের সঙ্গে জোড়া, জলের সঙ্গে। পুকুরের পাতিহাঁস, এটা পুকুরের ঘাটে, অর্থাৎ পুকুরের ঘাটে বা নদীর ঘাটে লোকজনের আনাগোনা শুরু হয়েছে। অর্ধেক পুকুর জুড়ে, দেখো এটাও পুকুরের সঙ্গে সম্পর্কিত, কিন্তু জুড়ি গাড়ির সইসে কিন্তু কোনো পুকুরের ব্যাপার নেই, সুতরাং এটি বেমানান। এখানে বেমানান কোনটি? জুড়ি গাড়ির সইস। 3-এর 2, তেতলার ঘর, 7 সমুদ্র, সেকেন্ড ক্লাস, পিলপে গাড়ি। দেখো তেতলার ঘর, এটা একটা ঘর। সেকেন্ড ক্লাস, ক্লাস কোথায় হয়? স্কুলে, ঘরের ভিতরে, এটা একটা ঘর। পিলপে গাড়ি, হাতেতে টানা গাড়ি, অর্থাৎ গাড়ির ভিতর, এটা ঘর যেখানে বসা যায়। কিন্তু সমুদ্র দেখো আলাদা, সবার চেয়ে আলাদা। সমুদ্রের জলের কথা কিন্তু এখানে 3টেতে নেই। এখানে দেখো সমুদ্র, 7 সমুদ্র, এখানে এটি বেমানান। 3, চুরিওয়ালা, ফেরিওয়ালা, সইস, বালক সন্ন্যাসী। চুরিওয়ালা, যে চুরি সামলায় বা চুরি কেনাবেচা করে। ফেরিওয়ালা, যে জিনিসপত্র ফেরি করে, বেচা কেনা করে বা সেই জিনিসপত্রগুলো দেখভাল করে। সইস, যে ঘোড়া দেখভাল করে। বালক সন্ন্যাসী, সন্ন্যাসী কিছু দেখভাল করে না, সন্ন্যাসী গৃহত্যাগী, বিবাগী, অর্থাৎ সংসার ত্যাগী, সে আপন মনে ঘুরে বেড়ায়। শাসনহীন, বারণহীন ভাবে সে ঘুরে বেরিয়ে চলে, ঠিক আছে। তাই এখানে বালক সন্ন্যাসীটা আলাদা। 3-এর 4, পিলপে গাড়ি, জুড়ি গাড়ি, রিক্সা, গাড়ি বারান্দা। পিলপে গাড়ি দেখো একটা গাড়ির নাম, জুড়ি গাড়ি একটা গাড়ি, পিলপে গাড়ি হাতি টানায় গাড়ি, জুড়ি গাড়ি ঘোড়ায় টানা গাড়ি, রিক্সা এটাও কিন্তু মানুষে টানা গাড়ি, আর গাড়ি বারান্দা এটা তো কিন্তু কোনো গাড়ি নয়, এটা একটা বারান্দা, গাড়ি রাখার বারান্দা, তাকে বলে গাড়ি বারান্দা। বড় যে বারান্দা থাকে সেখানে গাড়ি রাখে, তাকে বলে গাড়ি বারান্দা। আমরা আজকাল শহরে কি বলি? গ্যারেজ, গাড়ি রাখার বলি না, সেটাকেই বলেছে গাড়ি বারান্দা। তাহলে এখানে কোনটা আলাদা হবে? আমি একটু মুছে নিয়ে করি, হ্যাঁ, তোমরা হয়তো এই লাগাটা দেখতে পাচ্ছ না।
আমি মুছে নিয়ে করছি। এই দেখো গাড়ি বারান্দা, এটা আলাদা হবে। 3.5 চিল রোদ্দুর দুপুর লোক বসতি। দেখো এখানে সবগুলো জিনিস আকাশের সঙ্গে সম্পর্কিত। আকাশে রোদ হয়, রোদ্দুর। দুপুর একটা সময়কাল বুঝিয়েছে, দুপুর রোদ। আকাশ দিয়ে চিল উড়ে যাচ্ছে। লোক বসতির সঙ্গে এখানে কোনো সম্পর্ক নেই, তো এখানে এইটা আলাদা। 4 তোমার পাঠ্যাংশে রয়েছে এমন 5টি ইংরেজি শব্দ খুঁজে নিয়ে লেখো। উত্তরটা লিখে নাও। সোফা, আমি এখানে লিখে দিচ্ছি সোফা। সেকেন্ড, ক্লাস, ওয়েসিস, আর কি হবে? আর হবে লিভিংস্টোন। লিভিং স্টোন। ঠিক আছে, 5টি শব্দ কি কি? সোফা, সেকেন্ড, ক্লাস, ওয়েসিস আর লিভিংস্টন। 5 চুড়িওয়ালা, চুড়ি যোগওয়ালা, ফেরিওয়ালা, ফেরি যোগওয়ালা। এরকম শব্দের শেষে ওয়ালা যোগ করে 5টি নতুন শব্দ তৈরি করো। তুমি কি লিখবে বলো তো? আমি মুখে বলে দিচ্ছি, উত্তরটা লিখে নাও। আমার এখানে জায়গা নেই, তাই আমি লিখতে পারছি না। তোমরা উত্তরটা বলে দিচ্ছি, লিখে নাও। সবজি যোগওয়ালা সমান সমান সবজিওয়ালা। ভ্যান যোগ ওয়ালা, ভ্যানওয়ালা। রিক্সা যোগ ওয়ালা, রিক্সাওয়ালা। বাসন যোগ ওয়ালা, বাসনওয়ালা। মুটে যোগ ওয়ালা, মুটেওয়ালা। বাড়ি যোগ ওয়ালা সমান সমান বাড়িওয়ালা। ছাতা যোগ ওয়ালা সমান সমান ছাতাওয়ালা। 6 হচ্ছে শূন্যস্থান পূরণ করো। 6-এর 1 রাঙা হয়ে আসতো ড্যাশ, চিল ডেকে যেত ড্যাশ। রাঙা হয়ে আসতো কি? রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। আমি দেখিয়ে দিচ্ছি লাইনটা, দেখবে আমি দেখাচ্ছি। এই দেখো, এই দেখো সবুজ করা আছে। কি বলেছে? রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। দেখছো সবুজ মার্ক করেছি, দেখেছো? পুরো সবুজ হয়ে আছে জায়গাটা। রাঙা হয়ে আসতো রোদ্দুর, চিল ডেকে যেত আকাশে। ঠিক আছে, পরেরটা 6.2 কি হবে? 6.2 কি হবে? আমার জীবনে বাইরের ড্যাশ ছাদ ছিল প্রধান ড্যাশ দেশ। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। গল্পের প্রথম যে লাইন আছে দেখো, প্রথম লাইনটাই উত্তর। আমার জীবনে বাইরের খোলা ছাদ ছিল প্রধান ছুটির দেশ। দেখেছো? তারপরে চলে যাব 6.3-এ। ড্যাশ তাকে যেন বাংলাদেশের ড্যাশ এইমাত্র খুঁজে বের করলে। বলো কি হবে? লুকিয়ে ঢোকা নাবার ঘর, কমা তাকে যেন বাংলাদেশের লিভিংস্টোন, লিভিংস্টোন এইমাত্র খুঁজে বের করলে। কোথায় আছে? এই দেখো সবুজ দিয়ে দাগ দেওয়া আছে। এই যে লুকিয়ে ঢোকা নাবার ঘর, লুকিয়ে ঢোকা নাবার ঘর, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন, তাকে যেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন, শিশু লিভিংস্টোন এইমাত্র খুঁজে বের করলে। 6-এর 4 এই ছাদের মরুভূমিতে তখন একটা ড্যাশ দেখা গিয়েছিল। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। ওয়েসিস মানে মরুদ্যান। লাইনটা কোথায় আছে চলো দেখে নিই। এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা নিয়েছিল। এই যে সবুজ দিয়ে দাগ দিয়ে দিয়েছি, দেখেছো?
এই ছাদের মরুভূমিতে তখন একটা ওয়েসিস দেখা দিয়েছিল। চলে যাব 6-5-এ। 6-5 কি বলেছে? নিচের ড্যাশ বাজলো 4টে। নিচের দেউরি, দেউরির ঘন্টায়, নিচের দেউরির ঘন্টায় বাজলো 4টে। এটাও দেখিয়ে দেব, দাঁড়াও। এই দেখো এই লাইনটা, এখানে স্টার মার্ক দিলাম আমি। নিজের দেউরির ঘন্টায় বাজলো 4টে, ঠিক আছে। এরপর চলে যাচ্ছি 7 নম্বরে। 7-এ আছে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। বিশেষ্য কি? বিশেষ্য কোনো নাম, কাল, স্থান, পাত্র বোঝাতে বিশেষ্য ব্যবহৃত হয়। আর বিশেষণ বিশেষ্যর দোষ, গুণ, সংখ্যা, চরিত্র সেগুলো বোঝাতে বিশেষণ ব্যবহৃত হয়। অর্থাৎ কেমন, রাম একটি ভালো ছেলে, রাম হচ্ছে নাম, তাই রাম বিশেষ্য। রাম কেমন ছেলে? ভালো ছেলে। এই কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাচ্ছি সেটা হবে বিশেষণ। বা কোনো সংখ্যা বোঝাতে আমি যখন করাচ্ছি এখানে, এখানে তুমি বলে দিচ্ছি প্রত্যেকটা শব্দে আলাদা আলাদা যে হচ্ছে, মানে কোনটা কি হচ্ছে আমি সেভাবে বলেই করাচ্ছি। বেলোয়ারি, বেলোয়ারি চুড়ি, কেমন চুড়ি? বেলোয়ারি চুড়ি। কেমন চুড়ি? বেলোয়ারি চুড়ি। তাই বেলোয়ারিটা বিশেষণ, চুড়িটা হচ্ছে বিশেষ্য। চুড়ি, চুড়ি বিশেষ্য। চুড়ি পরা, হাতে যে চুড়ি পরে এখানে সেই চুড়ি, এখানে বাড়িতে চুরি করার কথা বলেনি। চোর যে চুরি করে সেই চুরি আলাদা, সেই চুরিতে হচ্ছে চয় রস্যু বয়সিন্দ্রয় রশ্মি হলো চুরি, আর এটা চয় রস্যু ডয় বিন্দ্রয় রশ্মি, অর্থাৎ হাতে পরা যায় সেই চুরির কথা এখানে বলেছে। মাদুর, মাদুর বিছিয়ে অনেকে বসে। মাদুর একটা জিনিসের নাম, কিছু পেতে বসার নাম, কাপড়ের নাম, বা মাদুর একটা জিনিসের নাম। ঝাঁকড়া, অর্থাৎ এলোমেলো ভাবে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে ধরে আছে, ঝাঁকড়া। কেমন? ঝাঁকড়া। তার চুল, তার চুলগুলো ঝাঁকড়া, তার চুলগুলো কেমন? ঝাঁকড়া হয়ে আছে। তো উত্তর আমরা কেমন দিয়ে যদি পাই, কেমন দিয়ে বসালে যে উত্তরটা পাবো তাকে বলবো বিশেষণ। তাহলে ঝাঁকড়া বিশেষণ। বিবাগী, লোকটা অল্প বয়সেই বিবাগী হয়ে গেল। বিবাগী অর্থাৎ গৃহত্যাগী বা সংসার ত্যাগী। আমি যদি প্রশ্ন করি লোকটা কেমন, লোকটা বিবাগী। লোকটা কেমন? লোকটা বিবাগী। কেমনের উত্তর পাচ্ছি, অর্থাৎ বিশেষণ। গড়ন, কোনো কিছুর মূর্তির গড়ন। কেমন গড়ন? ভালো গড়ন। কিন্তু গড়নের কিন্তু এমন কোনো কেমন দিলে সেই কেমনের উত্তর গড়ন হবে না, তাই এটা বিশেষ্য। দামি, সে একটা জামা, দামি জামা কিনেছে। কেমন জামা? দামি জামা। কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে দামি, তাই এটি বিশেষণ। নীল, নীল হচ্ছে একটা রং, রঙের নাম। কি রঙের জামা? নীল রঙের জামা। এই যে নাম বোঝালো, তাই এটা বিশেষ্য। গরম, তোমার কেমন লাগছে? আমার গরম লাগছে। কেমনের উত্তর দিয়ে যদি গরম আসছে উত্তর, কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসছে গরম, তাই এটা বিশেষণ। ঘোলা, জলটা কেমন? ঘোলা। দেখো কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি, তাই বিশেষণ। পুকুর, পুকুর একটা জলাশয়ের নাম, তাই সেটা বিশেষ্য। লোকজন, লোকজন কিছু মানুষজনকে কথা বলা হচ্ছে, তাই এটা বিশেষ্য। 8, ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া অর্থাৎ কাজ বোঝায় এমন, যে জিনিস কাজ, কোনো কাজ বোঝায়, দাঁড়ানো, খেলা, খাওয়া, ঘুমানো, দৌড়ানো, কোথাও যাওয়া, কিছু আনা, কাজ করা, এগুলোকে কাজ বোঝায়, এগুলো ক্রিয়া। 8-1, হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো। হঠাৎ কোনো কাজের কথা না, তাদের বলে কোনো কাজ হয় না। হাঁক অর্থাৎ ডাক দেওয়া, এটা কিন্তু কাজ। হাঁক পৌঁছাতো, হাঁক যে পৌঁছানো, পৌঁছানোটা কাজ। হাঁক দেওয়া ডাক, হাঁক দেওয়া কাজ, হাঁকটা কোনো কাজ নয়। 8.2, সেইখানে অত্যন্ত
একলা হয়ে বসতুম, সেইখানে বলে কোনো কাজ হয় না, অত্যন্ত কোনো কাজ হয় না, একলা বলে কোনো কাজ হয় না, হয়ে কোনো কাজ নয়, বসতুম অর্থাৎ বসাটা কাজ। 8.3 হাত গলিয়ে অর্থাৎ হাত ঢুকিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে, ছিটকিনি কোনো কাজ না, দেওয়াটা কাজ, ফুলেটা কাজ, গলিয়ে অর্থাৎ ঢুকিয়ে এটা কাজ, ঢুকিয়ে দেওয়া। 8.4 ধারা জল পড়তো সকল গায়ে, ধারা জল এটা কিন্তু কোনো কাজ নয়, কিন্তু পড়াটা কাজ, পড়তো জল যে পড়তো সেটা কাজ। সকল বলে কোনো কাজ হয় না, গায়ে তো কোনো কাজ নয়। 8.5 পুকুর থেকে পাতিহাঁসগুলো উঠে গিয়েছে, পুকুর কোনো কাজ নয়, থেকে কোনো কাজ নয়, পাতিহাঁস কোনো কাজ নয়, উঠে যাওয়া কাজ, উঠে গিয়েছে এটা কাজ। এবার আমরা জেনে নেব ডেভিড লিভিংস্টন সম্বন্ধে। ইংল্যান্ড দেশের পাশেই ছোট একটা দেশ স্কটল্যান্ড, সে দেশের লোক ছিলেন ডেভিড লিভিংস্টন। ইউরোপের মানুষদের মধ্যে তিনি প্রথম যে দক্ষিণ আর মধ্য আফ্রিকার অনেকখানি অংশ অভিযান করেছিলেন। নীল নদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছানোর কৃতিত্ব তারই। জামবেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। 9 বাক্য রচনা করো। প্রধান, প্রধান দিয়ে বাক্য রচনা হবে আমাদের দেশের প্রধান কৃষিজ দ্রব্য হলো কৃষিজ দ্রব্য হলো ধান। বা তুমি লিখতে পারো আমার প্রধান কাজ লেখাপড়া করা। দেশ, আমি আমার দেশকে, আমি আমার নিজের দেশকে খুব ভালোবাসি। আবার লেখা যায় ভারতবর্ষ একটি স্বাধীন গণতান্ত্রিক দেশ। বালিশ, রাতে শোয়ার সময় বালিশে মাথা দিয়ে শোয়া উচিত। মরুভূমি, আমি একবার মরুভূমি গিয়েছিলাম। আর একটা যদি একটু স্ট্যান্ডার্ড কিছু লাইন লিখতে, বাক্য লিখতে চাও তখন লিখবে উটকে মরুভূমির জাহাজ বলা হয়। ধুলো, ধুলো দিয়ে লিখবে রাজপথে যানবাহন গেলে খুব ধুলো ওড়ে। বা লিখলে রাস্তায় যানবাহন গেলে খুব ধুলো ওড়ে। 10 গ্রহণ শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে পৃথক বাক্য রচনা করো। গ্রহণ, একটা গ্রহণ মানে কোনো কিছু নেওয়া, কোনো কিছু গ্রহণ করা, ঠিক আছে। আর একটা গ্রহণ মানে গ্রাস করা, অর্থাৎ চন্দ্রগ্রহণ চন্দ্রকে গ্রাস করে, সূর্যগ্রহণ সূর্যকে গ্রাস করে, এমন। তাহলে একটি গ্রহণ হচ্ছে কোনো কিছু নেওয়া, কোনো কিছু গ্রহণ করা। সেটা দিয়ে বাক্য হবে পারিবারিক উৎসবে গৃহকর্তা দান হিসেবে উপঢৌকন গ্রহণ করেন। বুঝেছ? আমি জন্মদিনে কিছু উপহার গ্রহণ করেছিলাম। বা আমি স্কুলের দায়িত্ব গ্রহণ করেছিলাম। গ্রহণের আরেকটা মানে গ্রাস করা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এরকম টাইপ। সেটা দিয়ে বাক্য রচনা কি হবে? সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, সূর্য, পৃথিবী এবং চন্দ্র
একই সরলরেখায় থাকে। ঠিক আছে, চন্দ্রগ্রহণের সময় সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরলরেখায় অবস্থান করে। ঠিক আছে। 11 বিপরীতার্থক শব্দ লেখো। আড়াল। আড়াল অর্থাৎ লুকিয়ে থাকা, আড়াল থেকে দেখা, লুকিয়ে। তাহলে আড়ালের বিপরীত কি হবে? সামনে, মানে প্রকাশ্যে এসে। আড়াল প্রকাশ্য। চুপ মানে চুপ করে থাকা। তার মানে কথা বলা, এটা মুখর পরিস্থিতি, মুখর। আনন্দ, নিরানন্দ, আনন্দহীন। গলি, রাজপথ। গলি মানে সরু রাস্তা, রাজপথ মানে বড় রাস্তা। ফিকে অর্থাৎ যে রং হালকা হয়ে গেছে এমন। স্বচ্ছ, ফিকে, স্বচ্ছ, পরিষ্কার। অর্থ লেখো। মূর্তি। মূর্তির অর্থ কি হবে? বিগ্রহ। মূর্তি মানে কি? প্রতিমা বা বিগ্রহ। মূর্তি কোন ঠাকুরের মূর্তি, ঠাকুরের বিগ্রহ। পিলপে গাড়ি মানে ঘোড়া হাতিতে টানা গাড়ি। পিলপে গাড়ি মানে হাতিতে টানা গাড়ি। বিবাগী অর্থাৎ সংসার ত্যাগী। নাগাল অর্থাৎ নাগাল অর্থাৎ হস্তগত। এটাকে আমার নাগাল অর্থাৎ হস্তগত, মানে এটাকে আমি নাগাল করে নিলাম, নিজের হাতে তুলে নিলাম, হস্তগত করলাম, আমার নাগালের বাইরে, আমার হাতের বাইরে, আমার হস্তগত বা হাতের বাইরে। নাগাল, হস্তগত। দেউড়ি। দেউড়ি মানে প্রধান, সদর দরজা। প্রতিশব্দ লেখো। মানে সমশব্দ, একই এটার মানে, যেমন পৃথিবী, এর মানে হয় এরকম আরো অনেকগুলো শব্দ লিখতে থাকো। তো এরকম পৃথিবী দিয়ে আমরা কি লিখবো? একই মানে বোঝায়। ধরণী, পৃথ্বী, ভুবন, বসুমতী, ধরিত্রী, দেশ। পাহাড়। পাহাড়ে কি লিখবো? প্রতিশব্দ। গিরি, শৈল, অচল, অদ্রি, ভূধর। আকাশ। গগন, নভ, অম্বর, অভ্র, নীলিমা, অন্তরিক্ষ। জল। বাড়ি, সলিল, নীর, অপ, উদক। গাছ, বৃক্ষ, তরু, পাদপ, দ্রুম, শাখী, বিটপি, অটবি। ঠিক আছে। 14 নাম্বার দেখো কি বলেছে, দুটি বাক্যে ভেঙে লিখো। 14-1 আমার পিতা যখন বাড়ি থাকতেন তার জায়গা ছিল তেতলার ঘরে। এটি একটি বাক্যে আছে, একে মাঝখান থেকে ভেঙে দুটো বাক্য করতে হবে। এর আগে কিন্তু আমরা এগুলো করেছি অন্যান্য গল্পগুলোতে। এটা জানতে তুমি আমার প্লে লিস্টে যাবে বা লিখবে গৌরব কর্মকার পাতাবাহার প্লে লিস্ট, তুমি পুরোটাই পেয়ে যাবে। ঠিক আছে, আমার প্রোফাইল থেকে প্লে লিস্টে ঢুকতে পারো, ওখানেও সবগুলো ভিডিও করা আছে। যেমন গল্প বুড়ো, বুনো হাঁস, দারোগাবাবু এবং হাবু, এতোয়া মুন্ডার কাহিনী, পাখির কাছে ফুলের কাছে, বিমলার অভিমান, সবগুলোই কিন্তু আমি করে রেখেছি। ঠিক আছে, তোমরা আরো জানতে আমার প্রোফাইলে প্লে লিস্টে গিয়ে সার্চ করো। আচ্ছা, এখানে বাক্য ভেঙে কিভাবে লিখবো? উত্তর লেখো। আমার পিতা মাঝে মধ্যে বাড়ি থাকতেন। দাড়ি। তখন তার জায়গা ছিল তেতলার ঘরে। দাড়ি। দুটো বাক্য হয়ে গেল। 14.2 আমি লুকিয়ে ছাদে উঠতুম প্রায় দুপুর বেলায়।
ভেঙে লেখো। আমি লুকিয়ে ছাদে উঠতুম। দাড়ি। আমি ছাদে উঠতুম দুপুর বেলায়। দাড়ি। দুটো বাক্য হয়ে গেল। 14.3 হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো যেখানে বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো বাড়ির বউ। উত্তর লেখো দুটি ভাগকে ভেঙে। হঠাৎ তাদের হাঁক পৌঁছাতো বাড়ির বউয়ের কাছে। দাড়ি। বাড়ির বউ তখন বালিশের ওপর খোলা চুল এলিয়ে দিয়ে শুয়ে থাকতো। দাড়ি। 14.4 বিছানার একখানা চাদর নিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম। উত্তর বিছানার একখানা চাদর নিয়ে আমি গা মুছতাম। বিছানার একখানা চাদর নিয়ে আমি গা মুছতাম। দাড়ি। গা মুছে সহজ মানুষ হয়ে বসতাম। গা মুছে সহজ মানুষ হয়ে বসতুম আছে, বসতুম। দাড়ি। 14.5 গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে ধুলো উড়িয়ে। উত্তর লেখো। গরম বাতাস হু হু করে ছুটে যাচ্ছে। বাতাস ধুলো উড়িয়ে যাচ্ছে। এবার আমরা পড়ব লেখক পরিচিতি। রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে আছি আমি। রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার জন্ম 1861 সালে, মৃত্যু 1941 সালে। ওনার জন্ম কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। অল্প বয়স থেকেই ঠাকুর বাড়ির থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। ঠাকুর বাড়ি থেকে দুটো পত্রিকা বেরোতো, প্রকাশিত হতো। কি কি নাম? ভারতী আর বালক। এই দুটো পত্রিকাতেই তিনি লিখতেন। কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ সহ তার বহু রচনাই শিশু কিশোরদের আকৃষ্ট করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য যা লিখে গেছেন তা অকল্পনীয় এবং অফুরন্ত বা অসীম, যার কোনো শুরু নেই, যার কোনো শেষ নেই। প্রচুর লেখা উনি লিখেছেন। তাদের মধ্যে কথা ও কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্য কৌতুক, ডাকঘর, গল্পগুচ্ছ, এগুলো ছাড়াও বহু রচনা শিশু কিশোরদের মনকে আকৃষ্ট করেছে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিং এর জন্য। এশিয়ার মধ্যে পুরো গোটা এশিয়ায় তিনি প্রথম যিনি নোবেল পুরস্কার পান 1913 সালে। নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়? যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে নোবেল পুরস্কারকে স্বীকৃতি দেওয়া হয়। সেই নোবেল পুরস্কার উনি 1913 সালে পান। কি জন্য পান? সং অফারিং এর জন্য, অর্থাৎ গান বা গান অফার করেছিলেন, অর্থাৎ গান সাজেস্ট করেছিলেন, মানে গান, আমি যদি বলি যে আমাদের জাতীয় সঙ্গীত প্রথম তিনিই লেখেন। এই জাতীয় সঙ্গীতের জন্যই বোধহয় তাকে 1913 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। দুটি স্বাধীন রাষ্ট্র অর্থাৎ দেশ, রাষ্ট্র মানে দেশ, ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত
ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন অধিনায়ক জয় হে, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটিও রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার রচনা করা। এই যে পাঠ্যাংশটি আমরা পড়লাম এটি তার ছেলেবেলা বই থেকে নেওয়া হয়েছে। তার ছেলেবেলা বইয়ের থেকে একটা অংশ তুলে নেওয়া হয়েছে এখানে। কিছু প্রশ্ন দিয়েছে। 15.1 কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত? কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নামে পরিচিত। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, ঠিক আছে, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি নামে পরিচিত। দেখছো? পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের জন্য লিখেছেন এমন দুটি বইয়ের নাম লেখো। ছোটদের জন্য উনি প্রচুর লেখা লিখেছেন। আমি বললাম না অফুরন্ত, তার মধ্যে দুটো বইয়ের নাম হবে, প্রথমে লিখবে তোমরা শিশু ভোলানাথ লিখবে, আর একটা লিখবে ছেলেবেলা। ঠিক আছে, সবগুলোই কিন্তু ডাকঘর, গল্পগুচ্ছ, হাস্য কৌতুক, শিশু, সহজ পাঠও লিখতে পারো, বানান সহজ হবে, তোমার যেটা সহজ হবে তুমি সেটাই লিখবে। 15.3 ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন দুটি পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন? ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত হতো এরকম দুটি গল্প, কোন দুটো? দাঁড়াও, সবুজ রং দিয়ে মিশে গেছে, আমি একটু অন্য রং দিয়ে হাইলাইট করছি। আমি পিঙ্ক দিয়ে হাইলাইট করছি, তুমি যাতে বুঝতে পারো। এই দেখো, ভারতী ও বালক, দুটি পত্রিকার নাম কি? ভারতী ও বালক পত্রিকা। এই দুটো পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। 16 নাম্বার কি বলেছে? 16-1 বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তরটা লিখে নাও। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তেতলার বাইরের খোলা ছাদ, দাঁড়ি। 16.2 তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি কি দেখা যেত? উত্তর, রবীন্দ্রনাথ বাড়ির নিচতলার বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তার লোক চলাচল দেখতেন। ছাদের ওপর থেকে পিলপে গাড়ি পেরিয়ে যাওয়া দেখতেন। ঠিক আছে, দাঁড়ি। 16.3 পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? উত্তর লেখো। ওয়েসিস শব্দের অর্থ হলো মরুদ্যান। কবি ছাদটাকে মরুভূমি মনে করেছেন। কলের ধারা জল বসাতে ছাদেতে যে জলাধার রাখা হয়েছিল সেটাকেই কবি ওয়েসিস বা মরুদ্যান মনে করেছেন। ঠিক আছে, দাঁড়ি। আমি আরেকবার বলে দিচ্ছি উত্তরটা। ওয়েসিস শব্দের অর্থ হলো মরুদ্যান। কবি ছাদটাকে মরুভূমি মনে করেছেন। কলের ধারা জল বসাতে ছাদেতে যে জলাধার রাখা হয়েছিল সেটাকেই কবি ওয়েসিস বা মরুদ্যান মনে করছেন। 16.4 পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো? উত্তর, রবীন্দ্রনাথের পিতা তেতলার ঘরে থাকতেন। মাঝে মধ্যে তিনি অনেক দিনের জন্য পাহাড় পর্বতে চলে যেতেন। চিলেকোঠার আড়াল দিয়ে রবীন্দ্রনাথ দেখতেন ভোরবেলা সূর্য ওঠার আগে তার পিতা সাদা পাথরের মূর্তির মতো ছাদে
চুপ করে বসে আছেন, কোলে দুটি হাত জড়ো করা। তিনি তখন ধ্যানে বসতেন। তোমরা কি করবে, উত্তরটা এক লাইন শুনে পজ করে নিয়ে লিখবে, আবার প্লে করে নিয়ে পরের লাইনটা শুনবে, পজ করে নিয়ে আবার লিখে ফেলবে। এরকম করে যখন পুরো উত্তরটা লেখা হয়ে যাবে, শেষে একবার 30 সেকেন্ড বা 60 সেকেন্ড পিছিয়ে গিয়ে ওখান থেকে পুরোটা উত্তর চালিয়ে নেবে, প্লে করে নেবে, নিয়ে লেখার সাথে মিলিয়ে নেবে ঠিক লিখেছ কিনা। ঠিক আছে? আর ভিডিওটা কিন্তু যতবার খুশি দেখা যায়, কোনো একটা যদি জায়গায় অসুবিধা হয় বুঝতে, সেই লাইনটা বা সেই অংশটা তুমি বারবার প্লে করে চালিয়ে শুনবে, যাতে তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। 16.5 পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কিভাবে জানা গেল? পিতার কলঘরের প্রতি ছোট্ট রবি ঠাকুরের আকর্ষণ ছিল। দাড়ি। তিনি বিকেল বেলায় ওই কলের ধারা জলে গা ধুয়ে নিতেন। দাড়ি। বিছানার একটা চাদর দিয়ে গা মুছে সহজ মানুষ হয়ে বসতেন। দাড়ি। 16.6 ছুটি শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো? উত্তরটা লিখে নাও। ছুটির দিনটা যখন শেষ হয়ে যায়, তখন যেন রবির মনে হতো যে সোমবার থেকেই আবার কাজের তাড়া আসবে, দেউরির ঘন্টা বাজলেই ছুটতে হবে। উত্তরটা আরেকবার শুনে নাও। ছুটির দিনটা যখন শেষ হয়ে যায়, তখন যেন রবির মনে হতো যে সোমবার থেকেই আবার কাজের তাড়া আসবে, দেউরির ঘন্টা বাজলেই ছুটতে হবে। দাড়ি। 16.7 পাঠ্যাংশে কাকে কেন বাংলাদেশের শিশু লিভিংস্টোন বলা হয়েছে? উত্তর লিখে নাও। ছোট্ট রবি ঠাকুর লুকিয়ে যখন ছাদ থেকে নাবার ঘরে আসতেন, অর্থাৎ স্নানের ঘরে আসতেন, তখন তাকে বাংলাদেশের শিশু লিভিংস্টোন মনে হতো। ইংল্যান্ড দেশের পাশেই ছোট্ট একটা দেশ, স্কটল্যান্ডের লোক ছিলেন ডেভিড লিভিংস্টোন। তিনি প্রথম যিনি দক্ষিণ ও মধ্য আফ্রিকার অনেকটা অংশে অভিযান করেছেন। নীলনদের উৎসস্থল টাঙ্গানিকা হ্রদ আর ভিক্টোরিয়া জলপ্রপাত অবধি পৌঁছাবার কৃতিত্ব তারই। জাম্বেসি ও কঙ্গো নদীপথ ধরে তার অভিযান পৃথিবীর অভিযাত্রার ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। রবি ঠাকুর কি করতেন? ছাদ থেকে নাভার ঘরে এসে নতুন করে নাভার ঘরকে আবিষ্কার করতেন। তাই তাকে সে নিজেই শিশু, বাংলাদেশের শিশু লিভিংস্টোন মনে হয়েছে। বাংলাদেশ কেন? কারণ তখনকার আমলে বাংলা, পূর্ব বাংলা ও পশ্চিম বাংলা বিভক্ত ছিল না, পুরোটা জুড়েই বাংলা ছিল। ঠিক আছে? তাই তখন উনি পুরো বাংলাটাকে একটা দেশ হিসাবে উনি ধরেছেন। 16.8 তুমি যখন আরো ছোট ছিলে তখন তোমার দিন কিভাবে কাটতো? তোমার চারপাশের প্রকৃতি কেমন ছিল তা লেখো। এটা তুমি নিজের ছোটবেলা সম্বন্ধে সবাই লিখবে, কে কিরকম ছিলে, তার কিভাবে দিন কাটতো, এগুলো লিখে নিয়ে স্কুলের স্যারকে দেবে। যেদিন স্যার লিখতে বলবেন তার আগেই তুমি লিখে নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্যারকে দিয়ে একটু কারেকশন করিয়ে নিয়ে আসবে যে আরো কোথায় কি কি শব্দ ব্যবহার করলে আরো ভালো হতো। আমি উদাহরণ হিসাবে একটি 4 লাইন লিখে দিচ্ছি, যদি একান্তই কেউ লিখতে না পারো বানিয়ে,
তখন সে আমার লেখাটাই লিখবে। ঠিক আছে, আমি শুরু করছি, উত্তরটা লিখে নাও। আমি যখন ছোট ছিলাম তখন মায়ের হাত ধরে স্কুলে যেতে শুরু করি। দাঁড়ি। মা নিজেই স্কুল থেকে নিয়ে আসতেন। দাঁড়ি। সকালে স্কুল বসতো। দাঁড়ি। স্কুল থেকে ফিরে স্নান সেরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে স্কুলের দেওয়া কাজগুলি করতাম। দাঁড়ি। বিকেল 4টা বাজলে সামনের মাঠে গিয়ে প্রকৃতির কোলে একটু ছোটাছুটি করতাম, ফুটবল খেলতাম। দাঁড়ি। সন্ধে হলেই বাড়িতে হাত মুখ ধুয়ে পড়তে বসতাম। দাঁড়ি। বাবা এসে পড়তেন অফিস থেকে। দাঁড়ি। রাত 9টায় খাওয়া দাওয়া সেরে ঘুমাতে যেতাম। দাঁড়ি। এর মাঝে সময় পেলে টিভি দেখতাম। দাঁড়ি। ঠিক আছে, এরপরে আর প্রশ্ন নেই। পরের ভিডিওতে আমি আসব কার্তিক ঘোষের লেখা মাঠ মানে ছুট নিয়ে। ততক্ষণ ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকন ভীষণ প্রয়োজন। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে পরের ক্লাসে।